আমি আবার বললাম, আমি কোনো আশা করি না, কোনো নিরাশা করি না, আমি পূর্ণ আশা নিয়ে ঘুরছি। মানুষকে দেখে, মানুষের দেহ দেখে, মানুষের মুখ চোখ দেখে বুঝেছি মানুষ ঠিক করে নিয়েছে ভোট কাকে দেবে, আর সেটা যেটা যাকে দেবে সেই প্রথম হবে, প্রথম স্থির হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় কে হবে সেই নিয়ে কম্পিটিশন হবে। আসলে দেখো, একটা কথা বলছি, এটা ফুটবলের খেলার মতো, লাস্ট বল না হলে কিছু বলা যায় না। তবে আমি মনে করি এবারের ভোটটা হবে কিন্তু বিকশিত ভারতের মোদির কথা বলবে, এদিকে মমতার যে অনৈতিকতা, অসামাজিকতা, এই শাহজাহানের ব্যাপারটা সব নিয়ে একটা নেগেটিভ প্রচার আছে। প্লাস অদিতদা যে 25 বছর এখানে সাংসদ ছিলেন, তিনি কি কাজ করেছেন মানুষ এবার জিজ্ঞেস করছে, কারণ মানুষ এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছে। মানুষ এরকম নয় যে অন্ধের মতো কোনো ভোট দেবে, মানে অদিতদাকে রিপোর্ট কার্ড দেখাতে হবে যে আপনি 25 বছর কী করেছেন আর 5 বছর কী করবেন। রিপোর্ট কার্ড যদি দেখা দেন আপনার মানুষ ভোট দেবে কেন? আর রাহুল গান্ধী বা ভোট দেবে কেন? বেসিক জিনিসটা তো মোদির সঙ্গে রাহুল গান্ধীর লড়াই, তা রাহুল গান্ধীকে ভোট দেবে কেন? রাহুল গান্ধী কে? একটা শুধু ধর্মনিরপেক্ষ জোট বলে দিয়ে মানুষের বিভেদ তৈরি করছে। ধর্মনিরপেক্ষ হলে কোনো শব্দ হয় না, শব্দটা ধর্ম বিশ্বাসী। মানুষ ধর্ম বিশ্বাস করবে, নিজে ধর্ম পালন করবে, অন্য ধর্মকে সম্মান করবে। তাহলে আমাদের দেশে এত অনৈতিকতা, এত মারামারি কেন তৈরি হবে? এগুলো রাজনৈতিক বদমাশি, এগুলো বিভিন্ন ধর্মের, এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই মানুষের বিভেদ তৈরি করে। প্রত্যেকে নিজে ধর্ম পালন করুক না, অসুবিধা কী আছে? এই প্রত্যেকে সরকারের কাছে, প্রত্যেকে নাগরিক সমানভাবে কাজের সুযোগ থাকবে, কলকারখানা হবে, রাস্তাঘাট তৈরি হবে, সমস্ত রকম সুযোগ সুবিধা সরকার থেকে তৈরি করবে, স্বাস্থ্য, শিক্ষা, আইন, বিচার। তাহলে আমাদের দেশে এত সমস্যা হবে কেন বলো তো? আমাদের সমস্যাটা কিন্তু তৈরি করা সমস্যা, মানুষকে অন্ধকারে রেখে দিয়ে বিভিন্ন কারণে আজকে মুর্শিদাবাদ, মালদা যে মানুষগুলো রয়েছে তাদের হাতে এত বছর, 70 বছর, 75 বছর হয়ে যাওয়ার পর কোথায় কোনো উন্নতি দেখেছেন? কে কাজ পাচ্ছে? সব মানুষ দেশ ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেল। কারো চোখ ব্যথা, মাথা ব্যথা আছে? কেউ দেখতে পাচ্ছে না কেন? তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তারা নিজে পেটে লাথি পড়েছে, পেটে খিদের জন্য তারা বেরিয়ে গেছে। উত্তর চাইবে না যারা সরকারে আছে? মমতা কি করেছে? মমতা ভাইপোকে অনেক বড় করে দিয়েছে, ভাইপোকে অনেক শক্তিশালী করেছে। মানুষের জন্য উনি কী করেছে? সাধারণ মানুষের জন্য কী করেছেন? পরের প্রজন্ম পরিযায়ী হয়ে চলে যাবে। আমরা কি এই দেশটা চাইছি? আমাদেরকে দেশের শিক্ষা থাকবে না, স্বাস্থ্য থাকবে না, সব চুরি হয়ে ভর্তি হয়ে যাবে। পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিক, সমস্ত মন্ত্রিসভাগুলো দেশের জেলখানার মধ্যে বাস করছে আর বড় বড় কথা বলছে। মানুষ মানবে না, মানুষ এবারে মানবে না, মানুষ ঘুরিয়ে দেবে। আমি কি ভাবছি না, মানুষ স্থির করে নিয়েছে কাকে ভোট দেবে। আর সেই স্থির বিশ্বাস থেকে আমার বিশ্বাস এবারে মানুষ কিন্তু পাল্টাবার মেজাজে আছে। মানুষ তো বলছে বিজেপি ওয়াশিং মেশিন, এ নিয়ে কি বলবেন? ওয়াশিং মেশিন মানে কি বলুন? মানে যারা যাচ্ছে তারা ফ্রেশ হয়ে যাচ্ছে। ওই এরকম নয়, প্রত্যেকের নামে যদি কারো থাকে, তার নামে কেস থাকে, কাছারি থাকে, সেগুলো চলতে থাকবে। ওয়াশিং মেশিন কি সব পৃথিবীর সমস্ত দলই দল বদল করা লোকেদের নেয়, একটা শক্তি সংগ্রহ করতে হয়। আজকে আমাকে দেখবো, আমার কাছে যে আসছে তার সে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সে কটা খুনের আসামি, তবে আমাকে বলবেন কে কী করেছে, কে কী তার। আবার আমার নামও কেস থাকতে পারে, তার মানে কি আমি খারাপ কিছু নাকি? ওয়াশিং মেশিন মানে একদম চোখ ছাড়া দিয়ে নিয়ে যেরকম নয়, সংগঠন বাড়ানোর জন্য মানুষকে অনেক সময় ওয়াশিং মেশিন নয়, মানুষকে বিভিন্ন সংগঠন থেকে লোক আমাদের মধ্যে আসতে থাকে পারে, তেমনি অনেক দলে যেতেও পারে। তার মানে ওয়াশিং মেশিন বলে দিয়ে সরলীকরণ করার কোনো ব্যবস্থা নেই। এরকম অনেক ঘটনা আছে যে সিপিএম থেকেও অনেক, সিপিএমের সম্বন্ধে অনেক গালাগালি দেওয়ার পরও সিপিএমের বহু লোককে মমতা বন্দ্যোপাধ্যায় সদরে বুকে টেনে নিয়েছে। তাহলে তাদেরকে কি ওয়াশিং মেশিন বলবেন নাকি? তাদের যে আপনাদের যে ক্যান্ডিডেট আছে পাঠান এবং অধীর চৌধুরী, আপনার পাঠান এবং আপনার সম্বন্ধে ক্রিমিনাল কোনো রেকর্ড নেই। অধীর চৌধুরী দেখছি 5টা ক্রিমিনাল রেকর্ড, এই নিয়ে ক্রিমিনাল রেকর্ড নিয়ে বললেন, এ নিয়ে কি বলবেন? আমার কিছু বলার নেই। কার কি ক্রিমিনাল রেকর্ড আছে সেটা আইনের ব্যবস্থা, এর মধ্যে আমার কোনো বলা কোনো উচিত নয়, সাজেও না। আর সব থেকে বড় কথা হচ্ছে সৌজন্য, কে কীভাবে আছে সে ফেস করবে। আমি একটা আলবটকা কথা বলবো কেন? আজকে আপনি অধীর চৌধুরী এবং পাঠান সম্বন্ধে কিছু বলবেন, পাঠান সম্বন্ধে কি বলবেন? পাঠান সম্বন্ধে একটাই কথা যে একটা প্রাদেশিক দল, একটা রিজিনাল পার্টি, তাদের স্লোগান হচ্ছে জয় বাংলা। সে গুজরাট থেকে এত দূর থেকে একজন ক্রিকেট প্লেয়ারকে নিয়ে এলো, তার নিয়ে আসার কারণ কি? সে না বাংলা বলতে পারে, না রবীন্দ্রনাথ জানে, না বিবেকানন্দ জানে, না নামমন্ডল জানে, বিদ্যাসাগর জানে, সে আমাদের এখানে এসে কী করবে বলুন তো? আমি যদি গিয়ে একটা দক্ষিণ ভারতের একটা কেরালা থেকে দাঁড়িয়ে গিয়ে ভোটে, তার মানে তোমরা ভোট দিয়ে দেবে? এটা কথা বল নাকি? তার মানে আরেকটা কথা হচ্ছে যে পাঠান নিশ্চয়ই একটা সম্প্রদায়ের বলে, বিশেষ সম্প্রদায়ের মানুষকে বোঝানো হচ্ছে যে আমি বিশেষ সম্প্রদায়ের সুযোগ দেবো, ভোট দাও।
তাহলে তো সেই সম্প্রদায়ের মানুষকে অনেক অনেক ঠিক বলা হচ্ছে, তাদের বুদ্ধিকে ঠিক বলা। কেন বহরমপুরে কি কোনো ক্যান্ডিডেট ছিল না? মুর্শিদাবাদে কি কোনো ক্যান্ডিডেট ছিল না পাঠানের জায়গায় দাঁড়ানোর জন্য? পাঠানকে নিয়ে আসতে হতো কেন? পাঠান কি এমন করেছে? তার রাষ্ট্র ক্ষমতা, তার বায়োডাটা কী আছে, সে কী করেছে যে দেশের জন্য বিরাট কিছু করবে? ভালো ক্রিকেট খেললে যদি হয় তারা ক্রিকেট প্লেয়ার দিয়ে সাংসদ বলে দিলেই হবে? এটা কোনো কথা হবে নাকি? চাপা 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 ওর জন্য না, ওটা আলাদা রাজেশের এলাকা পড়ে গেছে। সব জায়গা যাবো। এরকম ভাবে তুই ভাইট করার মেলায় আমারও এটা বেশি করা হয়েছে, আমদানি বেশি ভালো। আমার পাড়াটা দেখলে তো কেমন ব্যালেন্স পাড়াটা যতটা হ্যাঁ, ঝড় দক্ষিণ পাড়া
আপনারা যাতে সরাসরি আশীর্বাদ করুন এবং পদ্ম চিহ্নে ভোট দিয়ে তাই আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের ভারতীয় জনতা পার্টির বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর নির্মল কুমার শাহকে বিপুল ভোটে যুক্ত করুন এবং আমাদের বহরমপুর লোকসভা থেকে বাংলা সরকার বহরমপুর সরকার চালাচ্ছারকে চন্দ্ররঞ্জন চৌধুরীকে নমিনেট বলা হয়। তার বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি।